নমস্কার, কম্পিটিটিভ বেঙ্গলিতে সকলকে স্বাগত জানাই। এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান ইকোনমি থেকে মানি অ্যান্ড ব্যাংকিং পার্ট 3টা পড়ব। আমি কিরিটি মুখার্জি, আমি ফিজিক্স অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন করি, তারপরে WBCS কোয়ালিফাই করি এবং আমার সম্পর্কে অন্যান্য ডিটেলস পেতে তোমরা আমার ফেসবুক প্রোফাইলে ভিজিট করতে পারো। প্রথমে দেখব স্ট্রাকচার অফ ব্যাংকিং সিস্টেম ইন ইন্ডিয়া। ভারতবর্ষে যে ব্যাংকিং সিস্টেমটা সেটা কোন স্ট্রাকচারাল বেসিসের ওপর দাঁড়িয়ে আছে। দেখো, টোটাল ব্যাংকিং স্ট্রাকচারটাকে এখানে 3টে ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কমার্শিয়াল ব্যাংক, কোঅপারেটিভ ব্যাংক আর ডেভেলপমেন্ট ব্যাংক। ঠিক আছে, আমরা এই প্রত্যেকটা হেড ধরে ধরে আলোচনা করছি। মানে কমার্শিয়াল ব্যাংক বলতে কোনগুলোকে বোঝায়, কোঅপারেটিভ ব্যাংকসগুলো বলতে তাদের ফাংশনস কী, কোন কোন লেভেলে কাজ করে, ডেভেলপমেন্ট ব্যাংকসগুলোর কী ফাংশন, কী ধরনের স্ট্যাটিউট আছে, এগুলো সমস্ত আমরা এই ভিডিওতে পরপর আলোচনা করছি। কমার্শিয়াল ব্যাংকগুলো কি? কমার্শিয়াল ব্যাংকগুলোকে আমরা মেনলি দুটো ভাগে ভাগ করছি। একটা হচ্ছে শিডিউলড কমার্শিয়াল ব্যাংক, তোমরা দেখতে পাচ্ছ, আর একটা হচ্ছে নন শিডিউলড কমার্শিয়াল ব্যাংক। শিডিউলড কমার্শিয়াল ব্যাংকগুলো কোনগুলো? যেগুলো RBI অ্যাক্ট 1934 সেকেন্ড শিডিউলে অনুযায়ী লিস্টেড। ওকে, এবং যে ব্যাংকগুলো ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট 1949 এই অনুযায়ী পরিচালিত, সেই ব্যাংকগুলোকে আমরা বলছি শিডিউলড কমার্শিয়াল ব্যাংক। ওকে, এবং বাকি যে ব্যাংকগুলো পড়ে রইল, যেগুলো সেকেন্ড শিডিউলে নথিভুক্ত নয় এবং এই অ্যাক্ট অনুযায়ী চলে না, তাদেরকে আমরা বলছি নন শিডিউলড কমার্শিয়াল ব্যাংক। ঠিক আছে, তো শিডিউলড কমার্শিয়াল ব্যাংকগুলো যে ফেসিলিটিগুলো আছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে সেই ব্যাংক রেট, রেপো রেট, MSF ইত্যাদির মাধ্যমে তারা RBIয়ের সাথে সরাসরি টাকা নেওয়া দেওয়া এগুলো করতে পারে। ওকে, অন্যদিকে তাদের কাছে CRR, SLR এই অব্লিগেশনসগুলো থাকে বিফোর দ্য RBI। ওকে, এইবারে যে শিডিউলড কমার্শিয়াল ব্যাংকগুলো আছে তাদের কী কী ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়। একটা হচ্ছে তাদের যে টোটাল ক্যাপিটাল, পেড আপ ক্যাপিটাল আর রিজার্ভ মিলিয়ে, অর্থাৎ প্রত্যেকটা ব্যাংকের পেড আপ ক্যাপিটাল প্লাস রিজার্ভ, এই দুটোর মোট যোগফল 5 লাখ টাকা মিনিমাম হতে হবে। সেকেন্ড যে ক্রাইটেরিয়াটা অবশ্যই ফুলফিল করতে হবে, যে এদের যারা ডিপোজিটার্স থাকবে তাদের ইন্টারেস্টের সাথে যেন শিডিউল কমার্শিয়াল ব্যাংকের ইন্টারেস্ট কখনো ক্ল্যাশ না করে, অর্থাৎ তাদের যেন গুড ফেতে শিডিউল কমার্শিয়াল ব্যাংকগুলো সার্ভ করে, অর্থাৎ যারা উপভোক্তা, সাধারণ উপভোক্তা। ওকে, ভারতবর্ষের প্রায় সমস্ত ব্যাংকই হচ্ছে শিডিউলড ব্যাংক, শিডিউল কমার্শিয়াল ব্যাংক, আর কিছু লোকাল ব্যাংক আর কিছু আরবান কোঅপারেটিভ ব্যাংকগুলো আছে যেগুলো কিন্তু শিডিউলড নয়। ওকে, এইবারে তোমরা দেখো যে শিডিউলড কমার্শিয়াল ব্যাংক যেগুলো আছে, ঠিক আছে, তো সেই শিডিউলড কমার্শিয়াল ব্যাংকগুলোকে আমরা 4টে ক্যাটাগরিতে ভাগ করেছি। পাবলিক সেক্টর ব্যাংক, পাবলিক সেক্টর ইন্ডিয়ান ব্যাংকস, আর হচ্ছে প্রাইভেট সেক্টর ফরেন ব্যাংক আর রিজিওনাল রুরাল ব্যাংকস। এই পাবলিক সেক্টর ব্যাংকের মধ্যে দুটো ক্যাটাগরি হয়, একটা হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া SBI, আর একটা হচ্ছে ন্যাশনালাইজড ব্যাংকস। আদার্স যে ন্যাশনালাইজড ব্যাংকগুলো জাতীয়কৃত, সেগুলো পড়ে এটার মধ্যে। এবার পাবলিক সেক্টর ইন্ডিয়ান ব্যাংকের মধ্যে ওল্ড প্রাইভেট ব্যাংক আর নিউ প্রাইভেট ব্যাংকগুলো পড়ে। প্রাইভেট ব্যাংক মানে যেগুলোর ওনারশিপ 50%-এর বেশি প্রাইভেট হাতে আছে। ওকে, এইবারে আমরা দেখব স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা SBI। ঠিক আছে, আমরা জানি এটা হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে বড় পাবলিক সেক্টর ব্যাংক। 1921 সালে প্রথম এটা যখন আত্মপ্রকাশ করেছিল তখন এর নাম ছিল ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। তখন যে কলকাতা, বোম্বে এবং মাদ্রাজ প্রেসিডেন্সির 3টে যে ব্যাংক, সেই 3টে ব্যাংকে, প্রেসিডেন্সি ব্যাংকে একত্রিত করে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার আগের যে নাম সেই ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া তৈরি হয়েছিল 1921। পরবর্তীকালে ভারত স্বাধীন হয় এবং 1955 সালে একটা ন্যাশনালাইজড ব্যাংক হিসেবে
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আত্মপ্রকাশ করে, নামটাও চেঞ্জ হয়ে যায় এবং ব্যাঙ্কটাও ন্যাশনালাইজড হয়ে যায় 1955। ওকে, 1960 এর পরবর্তী ইতিহাস হচ্ছে 1960 সাল। তখন যে প্রভিন্সগুলো ছিল, প্রিন্সলি স্টেটগুলো ছিল, সেই প্রিন্সলি স্টেটগুলোতে থাকা ব্যাঙ্কগুলোকে এসবিআই অ্যাকোয়ার করে। 7টা রিজিওনাল ব্যাঙ্ক যেগুলো বিভিন্ন প্রিন্সলি স্টেটগুলোতে ছিল, সেই ব্যাঙ্কগুলোকে এসবিআই কিন্তু অ্যাসোসিয়েট ব্যাঙ্ক হিসেবে তার সিস্টেমের মধ্যে গ্রহণ করে এবং ব্যাঙ্কগুলির নাম পরিবর্তন করা হয়। যেরকম কয়েকটা এক্সাম্পল বলে দিতে পারি: স্টেট ব্যাঙ্ক অফ বিকানের, স্টেট ব্যাঙ্ক অফ জয়পুর, স্টেট ব্যাঙ্ক অফ হায়দ্রাবাদ, এই জাতীয়। ঠিক আছে, তো এইগুলো ছিল স্টেট ব্যাঙ্কের অ্যাসোসিয়েট ব্যাঙ্ক। এরপরে যত দিন গেছে তত এই যে অ্যাসোসিয়েট ব্যাঙ্কগুলো ক্রমান্বয়ে স্টেট ব্যাঙ্কের সাথে মিশে গেছে, মানে আর আলাদা করে তাদেরকে পরিচয় দেওয়া হয়নি। এবং ভারতীয় মহিলা ব্যাঙ্ক, এটাও পরবর্তী ক্ষেত্রে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সাথে পুরোপুরি মার্জ করে দেওয়া হয়েছে। তাই বর্তমানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কোনো অ্যাসোসিয়েট ব্যাঙ্ক নেই। ওকে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার্স কোথায় আছে? হেডকোয়ার্টারের অবস্থান হচ্ছে মুম্বাই। মুম্বাইয়ে ভারতের স্টেট ব্যাঙ্কের হেডকোয়ার্টার। এখানে একটা জিনিস মনে রাখবে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে কিন্তু ন্যাশনালাইজড অন্যান্য ব্যাঙ্কের সাথে এক করে দেখবে না। ঠিক আছে, ওরা কিন্তু মানে বাকি যে ব্যাঙ্কগুলো আছে সেগুলো হচ্ছে ন্যাশনালাইজড ব্যাঙ্ক। স্টেট ব্যাঙ্ক হচ্ছে শুরু থেকেই সরকারি ব্যাঙ্ক হিসেবে, পাবলিক সেক্টর ব্যাঙ্ক হিসেবে ফাংশন করছে। ওকে, এবারে আমরা দেখব ন্যাশনালাইজড ব্যাঙ্কস। ব্যাঙ্ক ন্যাশনালাইজেশনের প্রয়োজন কী ছিল? যে বেসরকারি ব্যাঙ্কগুলো ছিল সেগুলোকে সরকারি করার পেছনে সরকারের কী ধরনের লজিক ছিল সেটা বুঝতে হবে প্রথমে, তারপর আমরা ন্যাশনালাইজেশনটা বুঝবো। প্রথম কথা হচ্ছে, যখন বেসরকারি হাতে অধিকাংশ কমার্শিয়াল ব্যাঙ্কগুলো চলে যাচ্ছে মানে ছিল, সেই সময় যেটা সমস্যা হতো, মানুষের যে স্বাভাবিক বিশ্বাস সরকারি ব্যাঙ্কের প্রতি আছে বা সরকারি সংস্থার প্রতি আছে, সেটা কখনোই একটা বেসরকারি ইনস্টিটিউশনের প্রতি থাকবে না। তো তার ফলে কী হবে, আমরা যে ইনফর্মাল সেক্টরের যে পুঁজিটা, ঠিক আছে, ইনফর্মাল সেক্টরের পুঁজি মানে সাধারণ খেটে খাওয়া মানুষের যে রোজগারের যে টাকাটা, যেটা হাউস হোল্ড সেভিংস, তার মধ্যে তো কিছু পোর্শন তারা সেভ করে, সেটাকে আমরা বলি হাউস হোল্ড সেভিংস। সেই সেভিংসের টাকাটা আমরা ব্যাঙ্কিং সিস্টেমের মধ্যে নিয়ে আসার জন্য তাদের কনফিডেন্সটা আর্ন করা খুব দরকার ছিল। ঠিক আছে, তো সেই কনফিডেন্সটা তখনই একটা ব্যাংকের উপর থাকবে যখন সেই ব্যাংকটা একটা সরকারি সিলমোহর থাকবে। তো সেই কারণে ন্যাশনালাইজেশনের প্রক্রিয়াটা কিন্তু শুরু হয়েছিল। এবং যেটা মেন সমস্যা ছিল সেটা হচ্ছে যে কনসেন্ট্রেশন হয়ে যাচ্ছিল ইকোনমিক পাওয়ারটা, একটা শ্রেণীর হাতে ক্ষমতাটা চলে যাচ্ছিল, অর্থনৈতিক ক্ষমতাটা। এইখান থেকে বেরোনোর জন্য কিন্তু ন্যাশনালাইজেশনের দরকার ছিল। আর দ্বিতীয় যে কারণটা আমি বলবো সেটা হচ্ছে, যখন একটা সরকারি প্রতিষ্ঠান কোনো একটা দায়ভার গ্রহণ করে ব্যাংকিংয়ের, তখন তার স্বাভাবিক যে উদ্দেশ্য, তার মধ্যে কেবলমাত্র লাভজনক উদ্দেশ্যটা থাকে না। লাভজনক উদ্দেশ্য অবশ্যই থাকে, তার সাথে থাকে যে সাধারণ মানুষকে কতটা ব্যাংকিং সিস্টেমের মধ্যে ইনক্লুশনের ব্যবস্থা করা যায়। মানে যখন একটা কমার্শিয়াল ব্যাংক বেসরকারি হাতে থাকবে, তার স্বাভাবিক প্রবণতা থাকবে লাভ করা, যতটা সম্ভব লাভ করা। বেসরকারি সংস্থাগুলোর কাজই হচ্ছে তাই। তো ন্যাচারালি তারা সেই সমস্ত জায়গায় ব্যাংকের লোকেশনগুলো, ব্যাংকের ব্রাঞ্চগুলোকে প্রতিষ্ঠা করবে যেখানে লাভ বেশি হবে। ফর এক্সাম্পল আমি বলতে পারি, পশ্চিমবঙ্গের যে বিখ্যাত শহরগুলো আছে, কলকাতা, আসানসোল, শিলিগুড়ি, বর্ধমান, এই ধরনের যে বড় বড় শহরগুলো, দুর্গাপুর, ঠিক আছে, তো এই শহরগুলোতে যদি একটা ব্যাংক প্রতিষ্ঠিত হয়, তো সেই ব্যাংকের বিজনেসটা অনেক বেশি ভলিউমে হবে এবং ব্যাংকগুলোর অনেক বেশি লাভ হবে। কিন্তু এটা হলো সাধারণ কমার্শিয়াল অ্যাপ্রোচ। আর কি হতে পারে, যখন সেই ব্যাংকটার পিছনে একটা সরকারি মানে সরকারি চিন্তাভাবনা থাকবে, সরকারি একটা অ্যাপ্রোচ থাকবে, তখন সেই ব্যাংকটা চাইবে যে আমার যারা জনগণ আছেন, সাধারণ নাগরিক যারা আছে, তাদেরকে সকলকে আমি এই ব্যাংকিং সিস্টেমের মধ্যে নিয়ে আসব। লাভ তো করবই, লাভ করাটা তো উদ্দেশ্য হবেই ব্যাংকিংয়ের, কিন্তু তার সাথে সাথে চেষ্টা করব যে সাধারণ যে নাগরিক আছে তাদের যে অন্তত একটা করে অ্যাকাউন্ট যেন আমার ব্যাংকের মধ্যে খোলা হয়, তার ফলে তাদের ফিনান্সিয়াল ইনক্লুশনের রাস্তাটা খুব ভালোভাবে হবে এবং এর একটা লাভও ব্যাংকের
মানে যে ব্যালেন্স শিট সেখানে পড়বে সেটা হচ্ছে যে হাউস হোল্ড সেভিংস। ঠিক আছে, যে আগের দিনে কি হতো, টাকা পয়সা ইত্যাদি তারা ব্যাংকে রাখতো না, বাড়ির মধ্যে রেখে দিত। এর ফলে কি হতো, ওই টাকাটা কিন্তু রোল করতো না, মানে মার্কেটে খাটতো না। এই টাকাটাকে যদি ব্যাংকিং সেক্টরের মধ্যে আনা যেত, মানে যদি যায় আর কি, তাহলে সেই টাকাটাকে রোল করানো যেতে পারে। এবং রোল করানো মানে কি, সেই টাকাটার একটা প্রোডাক্টিভ কিছু করে সেখান থেকে ইকোনমিক গ্রোথ হতে পারে এবং এমপ্লয়মেন্ট তৈরি হতে পারে। তো এই সব বিষয়গুলোর কথা মাথায় রেখে কিন্তু ন্যাশনালাইজেশনের ব্যবস্থা করা হয়েছিল, কারণ সরকারি হলে তবেই কিন্তু আমাদের এই গোলগুলোকে অ্যাচিভ করতে সুবিধে হবে। তো সেই বিষয়গুলো কথার মাথায় রেখে আমরা ন্যাশনালাইজেশনের দিকে এগিয়েছিলাম। এইবারে আমরা দেখব ন্যাশনালাইজেশনের প্রসেসটা কী হয়েছিল সে সময়। তো আমাদের ভারত যখন স্বাধীন হয়েছিল তখন ব্যাংকিং কোম্পানিজ অ্যাক্ট বলে একটি আইন পাস হয়েছিল। কি? ব্যাংকিং কোম্পানিজ অ্যাক্ট, ওকে, 1949। তো এই যে আইন, সেটা পরবর্তী ক্ষেত্রে ব্যাংকিং রেগুলেশন অ্যাক্টে পরিণত হয় নামে। ওকে, এই অ্যাক্টটাতে, মানে এই যে অ্যাক্টের কথা আমরা ভাবছি, এই যে ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট 1949, এই অ্যাক্টটাতে সার্টেন কিছু প্রভিশন অ্যাড করা হয় 1969-এ। এবং সেই প্রভিশন অ্যাড করার মধ্যে দিয়ে এই ব্যাংকগুলোকে আমরা 14টা বেসরকারি ব্যাংককে আমরা কিন্তু ন্যাশনালাইজড করলাম। ঠিক আছে, তো এই 14টা ব্যাংককে ন্যাশনালাইজ করার মাধ্যমে আমরা ব্যাংক ন্যাশনালাইজেশনের কাজটা শুরু করলাম। পরবর্তী ক্ষেত্রে 1980 সালে আরও 6টা শিডিউলড কমার্শিয়াল ব্যাংককে আমরা ন্যাশনালাইজ করলাম। 1993-তে তাহলে কতগুলো আমাদের ন্যাশনালাইজ ব্যাংকের সংখ্যা এসে দাঁড়ালো? 20টা। ঠিক আছে, কিন্তু 1993 সালে নিউ ব্যাংক অফ ইন্ডিয়া এর সাথে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংককে জুড়ে দেওয়া হয়, মানে মার্জ করে দেওয়া হয়, এবং তার ফলে সংখ্যাটা এই 20 থেকে নেমে 19-এ চলে আসে। ঠিক আছে, পরবর্তীকালে আরও ব্যাংকগুলোকে পরপর অ্যামালগামেট করা হয়। আমরা জানি মার্চ 2020-তে একটা মেগা অ্যামালগামেশন করা হয়, মার্চ 2020। এর ফলে কি হয়, 10টা পাবলিক সেক্টর ব্যাংককে 4টে পাবলিক সেক্টর ব্যাংকে পরিণত করা হয়। তার ফলে এই মুহূর্তে ব্যাংকের সংখ্যা এসে দাঁড়িয়েছে 12টা। ঠিক আছে, তো এই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে ধরে 12টা। ওকে, তো এই যে ব্যাংক ন্যাশনালাইজেশন, এর ফলটা কি হলো? এই এত কষ্ট করে আমরা ব্যাংকগুলোকে ন্যাশনালাইজড করলাম, এত ক্যাপিটাল খরচা করলাম, এতে লাভটা কি হলো? প্রথম যে লাভের কথাটা আমরা বলতে চাইছি সেটা হচ্ছে যে সেই সময় যখন এগুলো বেসরকারি হাতে ছিল তখন তাদের ব্রাঞ্চগুলোকে রুরাল এরিয়াতে ছড়িয়ে দেওয়া এইভাবে লার্জ স্কেলে সম্ভব হয়নি, সেটা এখানে সম্ভব হয়েছে। এবং এর ফলশ্রুতি রূপে যে প্রায়োরিটি সেক্টর লেন্ডিং, মানে অর্থাৎ যে সমাজের যে শ্রেণীটা পিছিয়ে পড়া শ্রেণী, তাদের জন্য যে প্রায়োরিটি সেক্টর লেন্ডিং, তাদেরকে ঋণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে সমাজের পিছিয়ে পড়া শ্রেণীকে। ঠিক আছে, কীরকম? ধরা যাক আমরা আগে কৃষক যে লোন, মানে এগ্রিকালচারাল লোন, সেক্ষেত্রে আমাদেরকে অনেক বেশি পরিমাণে মহাজনদের উপর নির্ভর করতে হতো, কিন্তু এর আরবান পেনিট্রেশন তৈরি হওয়ার ফলে ন্যাশনালাইজেশনের পর তার ফলে কি হচ্ছে, সরাসরি কৃষক এখন শিডিউল কমার্শিয়াল ব্যাঙ্কগুলো থেকে লোন নিতে পারছে। তো এটা একটা খুব বড় একটা অ্যাডভান্টেজ। এবং যারা আরও সমাজের পিছিয়ে পড়া শ্রেণী, ওবিসি ক্যাটাগরির, SC ST, তাদের জন্য স্পেশাল প্রায়োরিটি সেক্টর লেন্ডিংয়ের ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ ব্যাঙ্কগুলো যে পরিমাণ লোন দেয় তার একটা পোর্শন এই পিছিয়ে পড়া শ্রেণীদেরকে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। তো সেই প্রায়োরিটি সেক্টর লেন্ডিংটা ব্যাঙ্কগুলোর যে রেলিভেন্স রুরাল অঞ্চলে সেটাকে অনেক বেশি বাড়িয়েছিল। ঠিক আছে, এবং আমি আগে যেটা বললাম যে ইনফর্মাল সেক্টরের টাকাটা, ঠিক আছে, মানে যেটা সেভিংস
ঠিক আছে, সেটা ব্যাঙ্কিংয়ে ঢুকে যাওয়ার ফলে সেই টাকাটাকে ব্যাঙ্কগুলো খুব সহজ সুদে বা সহজভাবে ঋণ দিতে পেরেছে, এবং ঋণ দেওয়ার ফলে সেখান থেকে তো কিছু রিটার্ন এসছে। ব্যাঙ্কিং যে ইন্ডাস্ট্রি সেটাও বাড়বাড়ন্ত হয়েছে, এবং যে ইন্ডাস্ট্রিয়াল এক্সপ্যানশন, ইনফ্রাস্ট্রাকচারাল এক্সপ্যানশন বা ইত্যাদি যে ইকোনমিক গ্রোথ ওভারঅল, সেটাও কিন্তু ভীষণভাবে সহায়তা হয়েছে এই ন্যাশনালাইজেশনের ফলে। ওকে, এইবারে আমরা দেখব প্রাইভেট সেক্টর ইন্ডিয়ান ব্যাঙ্ক। এই প্রাইভেট সেক্টর মানে বোঝাই যাচ্ছে যে মেজর যে পোর্শন শেয়ারটা সেটা প্রাইভেটের হাতে আছে, প্রাইভেট ওনারশিপ আছে। ঠিক আছে, তো সেইটা। আর এই প্রাইভেট সেক্টর ব্যাঙ্কগুলোকে আমরা প্রথমে ওখানে যখন করেছি তখন দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে ওল্ড আর একটা হচ্ছে নিউ। ওল্ড কোনগুলো? ওল্ড হচ্ছে আমরা যখন ব্যাঙ্ক ন্যাশনালাইজেশন করছিলাম 1969 সালে এবং 80 সালে, সেগুলো তখনও এই ওল্ড যে প্রাইভেট ব্যাঙ্ক সেগুলোর অস্তিত্ব ছিল, কিন্তু সেই সময় এই ব্যাঙ্কগুলোর যে ক্যাপিটাল সেটা একটা নির্দিষ্ট মাত্রায় গিয়ে পৌঁছায়নি বলে সেগুলোকে আমরা সেই সময় ন্যাশনালাইজ করতে পারিনি এই ওল্ড ব্যাঙ্কগুলোকে। কিন্তু নিউ ব্যাঙ্কগুলো হচ্ছে রিফর্মস পরবর্তী ক্ষেত্রে আমরা পড়ব পরবর্তীকালে যে অর্থনৈতিক রিফর্মস, ইকোনমিক রিফর্মস 1991, এই 1991-এর পরে এই ব্যাঙ্কগুলো, নতুন ব্যাঙ্কগুলো এসছে। এবং আমরা প্রথমে যে ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্টের কথা বললাম সেটা 1993 সালে একবার অ্যামেন্ড করা হয়, এবং অ্যামেন্ডমেন্টের মাধ্যমে নতুন প্রাইভেট সেক্টর ব্যাঙ্কগুলোকে আমরা আমাদের দেশের মধ্যে ফের অ্যালাউ করা শুরু করি। ওকে, তো এরকম আমরা জানি যে এরকম বহু প্রাইভেট সেক্টর ব্যাঙ্ক আছে যেগুলো এখন খুবই ভালোভাবে বিজনেস করছে। এইচডিএফসি ব্যাঙ্ক আছে, অ্যাক্সিস ব্যাঙ্ক আছে, আইসিআইসিআই, বন্ধন ব্যাঙ্ক, এগুলো সকলেই জানে আমরা। ওকে, এবারে আমরা যেটা দেখব সেটা হচ্ছে প্রাইভেট সেক্টর ফরেন ব্যাঙ্ক। প্রাইভেট সেক্টর ফরেন ব্যাঙ্কগুলো হচ্ছে আমরা প্রথমবার 2005 সালে, 2005, এই 2005 সালে আমরা প্রথমবারের জন্য এই যে প্রাইভেট সেক্টর ফরেন ব্যাঙ্ক তাদের জন্য একটা ডকুমেন্ট আরবিআইয়ের পক্ষ থেকে পেশ করি। ঠিক আছে, এবং ফরেন ব্যাঙ্ক যারা ভারতবর্ষের ব্যাঙ্কিং এবং ট্রেজারি সেকশনে কাজ করতে চায়, ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিং, ট্রেজারি সার্ভিস, ঠিক আছে, কমার্শিয়াল বরোয়িংস, আমরা তাদেরকে কিন্তু অ্যালাউ করছি। এরকম কিছু ব্যাংকের নাম আমরা সকলেই জানি। এইচএসবিসি আছে, আমেরিকান এক্সপ্রেস, ওকে। তারপর আমরা আরেকটা ব্যাংকের নাম আমরা খুবই শুনেছি, সেটা হচ্ছে সিটি ব্যাংক। এগুলো সবকটাই হচ্ছে বিদেশি বিদেশি ব্যাংক যেগুলো ভারতে কাজ করছে। আমরা এবার দেখব রিজিওনাল রুরাল ব্যাংক। ব্যাংক ন্যাশনালাইজেশন যখন আমরা পড়ছিলাম তখন একটা জিনিস বলেছিলাম যে একটা গ্রামীণ জনসাধারণ বা টার্গেটেড জনসাধারণের উপর বেস করে আমরা কিন্তু ব্যাংকের যে প্রায়োরিটি সেক্টর লেন্ডিং তার ব্যবস্থা করেছিলাম। ঠিক আছে, অর্থাৎ সমাজে যাদের সবচেয়ে বেশি ক্রেডিটের প্রয়োজন বা টাকা ঋণের প্রয়োজন তাদের জন্য। কিন্তু এতেও খুব একটা ঠিকঠাক করে আমরা কাজ করতে পারিনি। তো সেই জন্য এগ্রিকালচারাল আর রুরাল সেক্টরকে, বিশেষ করে এগ্রিকালচার অ্যান্ড রুরাল ইকোনমিকে চাঙ্গা করার জন্য এই সেক্টরটাকে টার্গেট করে আমরা রিজিওনাল রুরাল ব্যাংক তৈরি করি। এই রিজিওনাল রুরাল ব্যাংক তৈরি হয় যে কমিটির সুপারিশে, সেটা হচ্ছে এটা কিন্তু তোমরা মনে রাখবে, নারসিমহাম। ঠিক আছে, ওয়ার্কিং গ্রুপ। এই কমিটির সুপারিশে আমরা রিজিওনাল রুরাল ব্যাংক প্রতিষ্ঠা করি, এবং আরআরবিজ অ্যাক্ট 1976 পাস হয়। ওকে, এই আরআরবিগুলোর ওনারশিপ কীরকম থাকে? আরআরবিগুলোর ওনারশিপ থাকে সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে, কিছুটা থাকে স্টেট গভর্নমেন্টের হাতে, আর কিছুটা থাকে স্পন্সার্ড ব্যাংকটার হাতে। ঠিক আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট ওনারশিপ থাকে 50%, স্টেট গভর্নমেন্টের থাকে 15%, বাকি 35% থাকে সেই স্পন্সার্ড ব্যাংকটার হাতে। এই রেশিওটা কিন্তু তোমরা একটু মনে রাখবে। তো এখানে আরআরবি বা রিজিওনাল রুরাল ব্যাংকের কাজ কি? সবচেয়ে বড় কাজ হচ্ছে এগ্রিকালচারাল ক্রেডিট। এটার ব্যবস্থা করা মানে কি? আমরা জানি আগে যখন চাষাবাদের জন্য চাষের সিজন শুরু হওয়ার সময় যে অর্থের প্রয়োজন হতো, মানুষ মহাজনী কারবারিদের উপর নির্ভর করত, মহাজনের কাছ থেকে চড়া সুদের হারে ঋণ নিত,
এরপর ব্যাঙ্কগুলো আসা শুরু করে, কিন্তু ব্যাংকের যে রুরাল পেনিট্রেশন কম থাকার জন্য, অর্থাৎ রুরাল ব্রাঞ্চেসের পরিমাণ কম থাকার জন্য এটা খুব একটা সাকসেসফুল হয়নি। তো এই রুরাল ব্যাঙ্কগুলো, রিজনাল রুরাল ব্যাঙ্কগুলোর ওয়ান অফ দ্য মেন ক্রাইটেরিয়া ছিল এগ্রিকালচারাল ক্রেডিট দেওয়া। ঠিক আছে, সমাজের যে পিছিয়ে পড়া, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীকে একটু এগিয়ে নিয়ে আসা। ওকে, এছাড়া কুটির শিল্প, গ্রামীণ কুটির শিল্প, ছোটোখাটো ছোটো মাঝারি যে সমস্ত গ্রামীণ শিল্পকলা ইত্যাদির সাথে যুক্ত ব্যক্তিদেরকে ঋণ প্রদান করা, এটাও ছিল এই রিজিওনাল রুরাল ব্যাংকের কিন্তু কাজ। এই রিজিওনাল রুরাল ব্যাংককে কিন্তু কন্ট্রোল করে, রেগুলেট করে নাবার্ড, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। ঠিক আছে, এইবারে আমরা দেখব কোঅপারেটিভ ব্যাংকস। কোঅপারেটিভ ব্যাংকসগুলো একই কাজে কিন্তু রত, অর্থাৎ এটাও সেই রুরাল অ্যান্ড এগ্রিকালচারাল ক্রেডিট। এবং কোঅপারেটিভ ব্যাংকের যারা কাস্টমার্স তারাই হচ্ছে কোঅপারেটিভ ব্যাংকের ওনার, এবং এটা কাজ করে ওয়ান মেম্বার ওয়ান ভোট অ্যান্ড নো প্রফিট নো লস, এই দুটোর মূল ব্যাপারের উপর কিন্তু কোঅপারেটিভ ব্যাংকগুলো কর্মরত থাকে। ঠিক আছে, তোর অ্যাক্টিভিটি তোমরা বুঝতেই পারছো কী কী অ্যাক্টিভিটি করবে। মার্কেটিং ডিস্ট্রিবিউশন অ্যাক্টিভিটি করতে পারে, প্রসেসিং অ্যাক্টিভিটি করতে পারে, সার্ভিসিং, এগুলো সাধারণ কাজকর্ম, এগুলো এই কোঅপারেটিভ ব্যাংকসগুলো করে থাকে। এই কোঅপারেটিভ ব্যাংকগুলো স্টেট কোঅপারেটিভ সার্ভিসেস অ্যাক্ট, ঠিক আছে, স্টেট কোঅপারেটিভ সার্ভিসেস অ্যাক্ট অনুযায়ী কিন্তু নথিভুক্ত থাকে, স্টেট কোঅপারেটিভ সার্ভিসেস অ্যাক্ট অনুযায়ী। ওকে, আমাদের দেশে কোঅপারেটিভ ব্যাংকসগুলো তিনটে টায়ার থাকে। কি কি? একদম ওপরে থাকে দেখতে পাচ্ছ এই স্টেট কোঅপারেটিভ ব্যাংকগুলো, ঠিক তারপরে থাকে ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ সেন্ট্রাল ব্যাংকগুলো, আর একদম গ্রাম লেভেলে থাকে প্রাইমারি এগ্রিকালচার ক্রেডিট সোসাইটি। তাহলে কি দাঁড়ালো? রাজ্য লেভেলে স্টেট কোঅপারেটিভ ব্যাংক, ডিস্ট্রিক্ট লেভেলে ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ সেন্ট্রাল ব্যাংক, একদম গ্রাম লেভেলে প্রাইমারি এগ্রিকালচার ক্রেডিট সোসাইটি। এইবারে আমরা দেখব ডেভেলপমেন্ট ব্যাংকস। ডেভেলপমেন্ট ব্যাংক কি? প্রথমে টাইপগুলো দেখি, নাবার্ড, সিডবি, আইএফসিআই, এনএইচবি, এক্সিম ব্যাংক আর মুদ্রা ব্যাংক। তো প্রথমে নাবার্ড নিয়ে আলোচনা করি। নাবার্ড এর পুরো কথা হচ্ছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। ঠিক আছে, পুরো মানে হচ্ছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। তো এখানকার যে নামটা আমি করলাম, এই নামের মধ্যে এর উদ্দেশ্যটা কিন্তু লেখা আছে, এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, অর্থাৎ এগ্রিকালচার এবং রুরাল ডেভেলপমেন্টের অ্যাপেক্স ডেভেলপমেন্ট ব্যাংক হিসেবে কাজ করে নাবার্ড। এই নাবার্ড প্রতিষ্ঠিত হয়েছিল 1982 সালে, আগেও আমি এটা বলেছি। কোন কমিটির সুপারিশে? কমিটির সুপারিশ যেটা ছিল সেটা হচ্ছে বি শিবরামান কমিটি। ঠিক আছে, এবং এই নাবার্ড একটু আগেই বললাম আরআরবি এগুলোর রেগুলেটিং সংস্থা হিসেবে কাজ করে। ওকে, তো এই নাবার্ড কোন কোন ব্যাংকগুলোকে রিফাইন্যান্সের ফেসিলিটি প্রদান করে? একটা হচ্ছে স্টেট কোঅপারেটিভসগুলোকে, স্টেট কোঅপারেটিভ ব্যাংকগুলোকে। ঠিক আছে, এছাড়া স্টেট কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংকগুলোকে করে, আরআরবি তো করেই, তারপরে হচ্ছে কমার্শিয়াল ব্যাংকগুলোকেও। ঠিক আছে, এবং অন্যান্য যে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন আছে সেগুলোকেও কিন্তু আরআরবি তার রিফাইন্যান্স ফেসিলিটি দিয়ে থাকে। ওকে, 2019 সালে রিজার্ভ ব্যাংক নাবার্ডে নিজেদের যে স্টেক ছিল সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে বিক্রি করে দেয়। তো এখন এটা ফুলি কন্ট্রোল করে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ওকে, এইবার দেখব স্মল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। সিডবি, ঠিক আছে, এসআইডিবিআই। তো স্মল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া,
এই ব্যাংকটাকে তৈরি করা হয়েছিল মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ মানে এমএসএমই এই সেক্টরের গ্রোথটাকে ঠিকঠাক করে একটা ওরিয়েন্টেশন দেওয়ার জন্য কিন্তু এই এসআইডিবিআই তৈরি হয়েছিল, ঠিক আছে। এবং এটা যখন তৈরি হয়েছিল তখন আইডিবিআই, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এই আইডিবিআইয়ের ফুলি সাবসিডিয়ারি হিসেবে কিন্তু এই এসআইডিবিআই কাজ করতো যখন এটা তৈরি হয়েছিল, ঠিক আছে। কিন্তু বর্তমানে এর ওনারশিপ পুরোপুরি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হাতে আছে। ওকে, প্রথমে যদিও এসআইডিবিআই বিভিন্ন ব্যাঙ্কগুলোকে ক্রেডিট ব্যবস্থা করতো, কিন্তু এখন ডাইরেক্ট স্মল মিডিয়াম এন্টারপ্রাইজগুলোকে কিন্তু এই এসআইডিবিআই লোন প্রোভাইড করে, ঠিক আছে, ক্রেডিট দেয়। এবার দেখবো আইএফসিআই, ঠিক আছে। আইএফসিআই মানে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, ঠিক আছে। তোমরা এটা লিখে নেবে, ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, আইএফসিআই। তো এর কাজ কি? এর কাজটা শুধু জেনে রাখো, এর কাজ হচ্ছে ম্যানুফ্যাকচারিং সার্ভিস ইনফ্রাস্ট্রাকচার ইন্ডাস্ট্রিকে লং টার্ম লোন প্রোভাইড করা, ঠিক আছে। লং টার্ম লোন কিন্তু প্রোভাইড করে এই আইএফসিআই। ওকে, এবার দেখবো এনএইচবি, এটা হচ্ছে ন্যাশনাল হাউজিং ব্যাংক। বুঝতেই পারছো এর কাজ হচ্ছে হাউজিং ফাইন্যান্স করা। এটা হচ্ছে অ্যাপেক্স ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ফর হাউজিং ফাইন্যান্স, ঠিক আছে, এইটুকু মনে রাখবে তাহলেই হবে। এবার আমরা দেখছি এক্সিম ব্যাংক। এক্সিম ব্যাংক মানে কি? এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক। তাহলে বুঝতেই পারছো এক্সপোর্টার অর ইম্পোর্টারদেরকে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দেওয়া, এটাই হচ্ছে এক্সিম ব্যাংকের প্রাইমারি ডিউটি। ওকে, এই এক্সিম ব্যাংক তৈরি হয়েছিল 1982 সালে, এটা কিন্তু মনে রাখবে। এবার আমরা সবচেয়ে শেষে দেখে নেব মুদ্রা ব্যাংক। মুদ্রা ব্যাংকের ফুল ফর্মটা প্রথমে একটু দেখে নিই। মাইক্রো ইউনিটস ডেভেলপমেন্ট অ্যান্ড রিফাইন্যান্স এজেন্সি ব্যাংক, এটা হচ্ছে মুদ্রা ব্যাংকের ফুল ফর্ম। ওকে, তো মুদ্রা ব্যাংকের কাজ কি? মুদ্রা ব্যাংকের কাজ হচ্ছে ছোট ছোট যে ম্যানুফ্যাকচারিং ইউনিট, ছোট ছোট ইন্ডাস্ট্রি, ছোট ছোট রাস্তার ধারে বসে থাকা ছোট ছোট দোকান, ঠিক আছে, অথবা কোনো একটা গ্রামীণ কোনো একটা হস্তশিল্পের সাথে জড়িত কোনো একজন মানুষ, ঠিক আছে, বা ছোট্ট কোনো বিজনেস, ঠিক আছে, ফ্রুট সেলার, শপকিপার, এদেরকে লোন দেওয়া। ওকে, তাদেরকে রিফাইন্যান্সের ব্যবস্থা করা হচ্ছে এই মুদ্রা ব্যাংকের প্রধান কাজ। এবং মুদ্রা ব্যাংকের অপারেটিং এরিয়া হচ্ছে রুরাল আর আরবান এরিয়া, ঠিক আছে। প্রসঙ্গত একটা জিনিস বলে রাখি, এই মুদ্রা ব্যাংক কিন্তু আবার আরআরবিগুলোকেও ফিনান্সিয়ালি হেল্প করে, মানে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দিতে পারে তাদের লিকুইডিটি বাড়ানোর জন্য। তো এটাই হচ্ছে আমাদের মুদ্রা ব্যাংকের মূল কাজ। ওকে, এবং এই মুদ্রা ব্যাংক তৈরি হয়েছিল প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা, ঠিক আছে, MUDRA মুদ্রা যোজনা, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা, এটার আন্ডারে কিন্তু এই মুদ্রা ব্যাংক তৈরি হয়েছিল। কত সালে তৈরি হয়েছিল না 2015 সালে প্রথমবার এই ব্যাংকটা তৈরি হয়। ওকে, মানি অ্যান্ড ব্যাংকিংয়ের থার্ড ভিডিওটা আমরা এখানে শেষ করছি। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভিডিওটার মধ্যে কোনো প্রশ্ন তোমাদের জাগে, তোমরা সেটাকে আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড গড ব্লেস ইউ।